তার নাম ক্লোভিস, আর সে একজন পেশাদার বাটপার। সে তার জীবনে কখনোই খাবার, কাপড়, এমনকি বাড়ি ভাড়া পর্যন্ত দিত না। সব জায়গাতেই সে বাটপারি করে পার পেয়ে যেত। এরপর একদিন ক্লোভিস তার সৎবোন সোনিয়ার সাথে একটি দামি কাপড়ের দোকানে যায়, আর সেখানে গিয়ে তার কথা মতো সোনিয়া জামার ভেতরে যতগুলো সম্ভব জামা কাপড় ঢোকাতে থাকে। আর ক্লোভিস অন্য একজন কাস্টমারের ব্যাগের ভেতর দোকানের একটি কাপড় রেখে দেয়। এরপর তারা দুজন দোকানের রিসিপশনে আসে আর বলে তাদের কোনো কাপড়ই পছন্দ হয়নি এবং তারা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে সেখানে আরও একটি প্রবলেম ছিল, প্রত্যেকটি কাপড়ের সাথে একটি করে ট্যাগ রয়েছে, আর যদি কেউ বিল পে না করে সেখান থেকে বের হতে চায় তাহলে দরজার সাথে থাকা স্ক্যানার সেটা টের পেয়ে যায় এবং সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সেখানে সেই কাস্টমার আসে যার ব্যাগের মধ্যে ক্লোভিস আগে থেকে একটি কাপড় রেখে দিয়েছিল। সে ওই দরজা থেকে বের হওয়ার সময় অ্যালার্ম বেজে ওঠে আর দোকানের লোকজন তাকে ধরে ফেলে। আর এই সুযোগে তারা দুজন সেখান থেকে পালিয়ে আসে, আর এভাবেই তারা দুজন ফ্রিতে অনেক জামা কাপড় পেয়ে যায়। ঠিক এভাবে ফ্রিতে কোনো হোটেলে থাকাটাও তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। প্রথমে তারা দুজন শহরের বিখ্যাত কোনো হোটেলে যায় আর রিসিপশনে একটি চেক দিয়ে বলে সে কিছুক্ষণ আগেই তার অ্যাকাউন্টে এই টাকাগুলো রেখেছে, কিন্তু যেহেতু আজ শুক্রবার তাই ব্যাংক চালু হলেই টাকাগুলো তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। কিন্তু রিসিপশনে থাকা ব্যক্তি বলে প্রথমবার কোনো পেমেন্ট ছাড়া আমি কিছুতেই আপনাদের রুম দিতে পারবো না। কিন্তু ক্লোভিস সেখানেও তার সাথে তর্ক জুড়ে দেয় আর অবশেষে হোটেল কর্তৃপক্ষ তাকে একটি রুম দিয়ে দেয়। আর এভাবেই ছলচাতুরির আশ্রয় নিয়ে সে কখনোই কোনো কিছুর জন্য টাকা পে করতো না। তবে তার জীবন সবসময় এমন ছিল না। যখন সে খুব ছোট ছিল তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আর সে তার বাবার কাছেই বড় হতে থাকে। তবে সে সুখও তার কপালে বেশি দিন টিকলো না। তার বাবা বোর হয়ে তাকে তার দাদা দাদির কাছে রেখে যায়, কিন্তু বেচারার দাদা দাদিরও কিছুদিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। আর এভাবেই ছোটবেলায় সে এক পরিবার থেকে অন্য পরিবারে শিফট হয়েছে। আর সবশেষে সে তার সৎবোন সোনিয়ার সাথেই থাকতে শুরু করে আর তার সাথেই দীর্ঘ সময় ধরে থাকে। আর এখন দীর্ঘ 15 বছর পর সে সবাইকে ছেড়ে ব্রাজিলের একটি শহরে একা থাকতে শুরু করে দিয়েছে আর মাঝে মধ্যে পেন্টিং এর কাজ করে। কিন্তু সে সবার থেকে একটু অন্যভাবে পেন্টিং করত। সে সব ফেমাস পেন্টিংগুলোর হুবহু নকল কপি বানাতো আর সেগুলো একজন বায়ারের কাছে বিক্রি করত, যে কিনা আবার ওই পেন্টিংগুলো কিনে কয়েক গুণ বেশি দামে বিক্রি করত। আর এসব করতে করতে সে মোটামুটি শহরের অনেক পরিচিত একজন ব্যক্তিতে পরিণত হয় আর সে তার মুখের কথা দিয়েই এখন যে কারোর মন জয় করে ফেলতে পারত। তবে তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে শুধুমাত্র টাকাওয়ালা মানুষদের সাথেই প্রতারণা করত। এরপর একদিন ক্লোভিস তার খুব কাছের বন্ধুর সাথে দেখা করে আর বলে সে আজকে তার জীবনের সবচেয়ে বড় বাটপারি করার প্ল্যান করেছে। সে তার বন্ধুকে বলে আমি ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ক্রিস্ট দ্য রেডিমার স্ট্যাচু বিক্রি করতে চলেছি। বন্ধুটি তার কথা শুনে হেসে উড়িয়ে দেয়, কারণ সেটা ছিল সরকারি প্রপার্টি আর কোনো সরকারি জিনিস তার পক্ষে বিক্রি করা প্রায় অসম্ভব। তখন ক্লোভিস তার বন্ধুকে দেখায় সে মূর্তিটি বিক্রি করার জন্য নকল ডকুমেন্টস রেডি করেছে, সেই সাথে নকল একটি ওয়েবসাইট অলরেডি বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, সে নিজেকে সরকারের একজন উচ্চপদস্থ ঠিকাদার হিসেবে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেডি করেছে। প্ল্যান মোতাবেক সে ওই ঐতিহাসিক মূর্তিটাকে ওয়েবসাইটে দেওয়া ডিল অনুযায়ী কোনো ধনী বিজনেসম্যানের কাছে কম দামে বিক্রি করে দিবে, যে কিনা নিজের নামে কোনো ঐতিহাসিক মূর্তি কিনতে চায়। ক্লোভিস সেই বিজনেসম্যানকে বোঝাতে চাচ্ছিল যে সরকার এই মুহূর্তে বিক্রির টাকা দিয়ে মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করবে। পরদিন সকালে ক্লোভিস ওই মূর্তি কিনতে ইচ্ছুক এমন বিজনেসম্যানের সাথে একটি কোলাহলপূর্ণ জায়গায় মিটিংয়ের আয়োজন করে এবং সে তার মুখের কথা ব্যবহার করেই ওই বিজনেসম্যানের কাছে মূর্তি বিক্রি করে দিতে সক্ষম হয়। ব্যবসায়ীদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে প্রচণ্ড খুশি হয়ে সে তার ওই বন্ধুর কাছে চলে আসে আর তার বন্ধুকে চুক্তি মোতাবেক টাকা ভাগ করে দিয়ে সে তার অংশ নিয়ে বাড়িতে চলে আসে। টাকা পেয়ে ক্লোভিস এতটাই খুশি ছিল যে সারা রাত টাকা বিছিয়ে তার ভেতর সে ঘুমিয়ে থাকে, কিন্তু তার সে খুশি বেশিক্ষণ টিকল না। সকালে উঠে সে দেখে ভুয়া মূর্তি বিক্রির নিউজ টিভি চ্যানেলে ছড়িয়ে পড়েছে আর পুলিশ অলরেডি ক্লোভিসের স্কেচ বানিয়ে ফেলেছে। এরপর সে দ্রুত সেই বন্ধুর কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তার কাছে সাহায্য চাওয়ার বদলে তার গ্যারেজ থেকে একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়, কারণ ক্লোভিস জানতে পারে পুলিশ অলরেডি তার বন্ধুর ঠিকানা জেনে গিয়েছে। এরপর সে বাড়িতে এসে দেখে পুলিশ সেখানে এসে তার সব টাকা পয়সা নিয়ে গিয়েছে এবং সেখানে পুলিশের গাড়ির সাইরেন শুনে সে দ্রুত পালিয়ে যেতে থাকে। কিন্তু তখনই গাড়ির সামনে তার বোন সোনিয়া চলে আসে আর ক্লোভিস বলে সোনিয়া তুমি ভুল সময়ে গাড়ির সামনে চলে এসেছো। তখন সোনিয়া বলে আমার সময় তোমার থেকেও বেশি খারাপ যাচ্ছে, কারণ শহরে সে ছোট্ট একটি বার্গারের দোকান চালায় আর তার দোকান বেশ ভালোই চলছিল। তবে একদিন দুজন পুলিশ এসে তার কাছে দোকানের লাইসেন্স দেখতে চায়, কিন্তু সোনিয়ার কাছে কোনো লাইসেন্স ছিল না। তাই সে পুলিশদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যেন তারা দোকানটি না সরিয়ে দেয় আর তার গত মাসের জমানো টাকা দিয়ে পুলিশের হাতে দিয়ে কোনো মতে মামলা সেটেল করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন রাতে আবারও সেখানে দুজন পুলিশ এসে সোনিয়ার কাছে তার লাইসেন্স দেখতে চায়। সোনিয়া তাদের বলে আমি গতদিনই দুজন পুলিশকে টাকা দিয়ে এখানে ব্যবসা করার অনুমতি নিয়েছি, কিন্তু ওই পুলিশরা জানায় আমাদের কোনো কলিগ এখানে আসেনি। অর্থাৎ গতদিনের সেই দুজন পুলিশ ছিল বাটপার, যারা সোনিয়ার টাকা মেরে দিয়ে চলে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশরা তার দোকান উঠিয়ে নিয়ে চলে যায়। তাই আর কোনো উপায় না পেয়ে সোনিয়া ক্লোভিসের কাছে চলে এসেছে। ক্লোভিস কোনো কিছু না ভেবে সোনিয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তারা গাড়ি থামায় এবং ওইখানে সোনিয়া জানতে পারে তার ভাইও একজন প্রতারক আর সে মানুষের সাথে প্রতারণা করেই টাকা কামায়। এই কথা শুনে সোনিয়া অনেক রাগারাগি করে। তখন ক্লোভিস বলে আমি কখনো গরিব লোকের টাকা মেরে খাই না, আমি শুধুমাত্র অসৎ দুর্নীতিবাজ বড়লোকদের টাকা মেরে খাই। যাই হোক, এরপরে তারা দুজনে একটি হোটেলে যায় আর আবারও বাটপারি করে একটি রুম নিয়ে নেয়। তারা এইভাবে নিজেদের জন্য কিছু জামাকাপড় কিনে নেয়।
তবে এই শহরে থাকার জন্য তাদের বেশ কিছু টাকার দরকার ছিল, তাই ক্লোভিস আবারও জালিয়াতি করার প্ল্যান করে। তখন সে একটা জায়গায় দাঁড়িয়ে একটা নৌকা ভাড়া দেবার দোকানের উপর নজর রাখতে থাকে, কারণ সে জানতো এই দোকানটা কেবলমাত্র ক্যাশ এবং চেকের বিনিময়ে নৌকা ভাড়া দিয়ে থাকে। তাই সে অপেক্ষা করতে থাকে এমন একজন মানুষের যে চেক দিয়ে নৌকা ভাড়া নিবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন মহিলা চেক দিয়ে সেখানে পেমেন্ট করতে আসে। তখন ক্লোভিস তার বোনকে বলে দ্রুত দোকানের ভেতরে যাও এবং যেভাবেই হোক ওই চেকের একটা ছবি তুলে আনো। তখন সোনিয়া বলে এটা অনেক রিস্কি, তবে ক্লোভিস বলে তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমার বার্গারের দোকান আমি ফিরিয়ে এনে দেবো। তাই সোনিয়া এবার সেখানে যায় আর রিসিপশনে থাকা মেয়েটার সাথে গল্প করতে করতে এক পর্যায়ে সেলফির নাম করে ওই মেয়েটির চেকের ছবি তুলে নেয়। আর ক্লোভিস ওই চেকের ছবি দেখে সিগনেচার নকল করে একটা ডুপ্লিকেট চেক বানিয়ে নেয়। আর সে নিজেকে ওই মহিলার অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে রিসিপশনে থাকা মেয়েটাকে বলে ম্যাডামের দেওয়া ওই চেকটি বাতিল হয়ে গিয়েছে, তাই আমি আগের চেকটি ফেরত নিয়ে আপনাকে তার নতুন চেক দিতে এসেছি। পিছনে থাকা মেয়েটা কোনো কিছু না বুঝেই তার কাছ থেকে নকল চেক নিয়ে তাকে আসল চেক দিয়ে দেয়। এরপর ক্লোভিস ওই চেক নিয়ে ব্যাংকে যায়, কিন্তু ব্যাংক থেকে কোনোভাবেই ওই অ্যাকাউন্টের মালিকের কনফার্মেশন ছাড়া টাকা দিতে চাচ্ছিল না। কিন্তু সে নিজেকে অ্যাকাউন্টের মালিকের ছেলে বলে পরিচয় দেয় আর নানান বাহানায় সেখান থেকে টাকা নিয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা দুই ভাই বোন ওই টাকা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা দুজন সেলিব্রেট করার জন্য একটি পার্টিতে যায়, তবে সেখানে গিয়ে পার্টি শুরু করার আগেই ক্লোভিসের গায়ে ময়লা পানি লেগে যায়। আর তখনই নৌকার দোকানের সেই রিসিপশনিস্ট মেয়েটা তাদের সেখানে দেখে ফেলে আর ক্লোভিসকে ধরার আগেই সে তার বোনকে নিয়ে দৌড়ে সেই হোটেলে চলে আসে আর নিজেদের কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন ক্লোভিস হোটেলের রিসিপশনে গিয়ে বলে তোমাদের এই শহরটা খুবই নোংরা, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। আমি তোমাকে 10 দিনের ভাড়া দিয়ে যে চেক দিয়েছিলাম সেখান থেকে আমাকে 8 দিনের টাকা ফেরত দাও। কিন্তু ছেলেটি তাকে টাকা দিতে রাজি হচ্ছিল না, কারণ তারা এখনো ওই চেক ব্যাংকে জমা দিয়ে সেটাকে ক্যাশ করতে পারেনি। এটা শুনে ক্লোভিস বলে ঠিক আছে, যতক্ষণ ওই চেক ক্যাশ না হচ্ছে ততক্ষণ আমি এখানেই বসে অপেক্ষা করব। এটা বলে সে ওই হোটেলের সোফা, দেয়াল সহ সব জায়গায় নিজের গায়ের কাদা দিয়ে নোংরা করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে রিসিপশনিস্ট ছেলেটা তাকে টাকা ফেরত দিতে বাধ্য হয়। আর পরের দিন সকালে তারা দুই ভাই বোন নতুন একটি শহরে চলে যায় আর তারা দুজন ভাঙাচোরা একটা গ্যারেজে চলে আসে। সেখানে ক্লোভিস নিজের কথা মতো তার বোনকে আবারও বার্গারের ব্যবসা চালু করার জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দেয়। কিন্তু সোফিয়া এই গাড়িটা নিয়ে একদমই খুশি ছিল না, কারণ গাড়িটা ছিল বেশ পুরনো। তবে অবশেষে বাধ্য হয়ে ক্লোভিসের মিষ্টি কথায় সে গাড়িটা নিয়ে নেয়। এরপর তারা দুই ভাই বোন একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নেয় আর ক্লোভিস নিজের মতো করে গাড়ি চালাতে থাকে। কিন্তু তখনই সোনিয়া আবারও তার কাছে চলে আসে আর বলে ভালো একটা গাড়ি না নিয়ে আমি তোমার পিছু ছাড়বই না। তখন ক্লোভিস তার বোনের কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, তবে কিছু দূর যাওয়ার পরেই তার গাড়ি থেকে ধোঁয়া বের হয়ে যায়। তাই বাধ্য হয়ে ক্লোভিস আবারও তার বোনের কাছে ফিরে আসে। এরপর তারা দুই ভাই বোন অনেক মজা করে পথ চলতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই সোনিয়া অন্যমনস্ক থাকার কারণে একটা মুরগির ট্রাকের সঙ্গে তাদের গাড়ি ধাক্কা লাগে আর গাড়িতে থাকা তাদের সব টাকাগুলো এখানে সেখানে ছড়িয়ে পড়ে। তবে তারা সে টাকাগুলো ওঠানোর আগেই সেখানে পুলিশ চলে আসে, তাই তারা কোনো মতেই নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলায় তারা দুজন আবারও অনেক ডিপ্রেশনে পড়ে যায় আর এই পরিস্থিতির জন্য একে অপরকে দোষ দিতে থাকে। তবে ঝগড়া করার এক পর্যায়ে তারা রেডিওতে একটি খবর শুনতে পায় শহরের পুলিশ দুইজন বাটপারকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, অর্থাৎ এখানে তাদের কথাই বলা হচ্ছিল আর তারা শহরের বেশ কিছু জায়গায় জালিয়াতি করে এসেছে। এবার এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য তারা দুজনে আবারও একটি নতুন প্ল্যান বানায়। তারা ডাক্তারের পোশাক পরে সেখানকার এয়ারপোর্টে চলে যায় আর বলে তারা এই শহর থেকে একটা লাইভ হার্ট নিয়ে সাও পাওলো শহরে যেতে চায়, কারণ সেখানে একজন ভিআইপির হার্ট অপারেশন করা হচ্ছে আর তারা সেখানে দ্রুত না পৌঁছালে ওই রোগী মারা যাবে। তবে এয়ারপোর্টের লোকজন তাদের কাছে এসবের পারমিশন চাইলে তারা বরাবরের মতো হই হুল্লোড় শুরু করে দেয় আর এভাবেই তারা প্লেনের মধ্যে নিজেদের জন্য জায়গা করে নেয়। এয়ারপোর্টে লাঞ্চ করার পরে সোনিয়া বাথরুমে যায় আর তখনই কিছু পুলিশ অফিসার ক্লোভিসকে চিনে ফেলে আর তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ক্লোভিসকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তখন পুলিশ অফিসার তাকে বলে তুমি যে অন্যায়গুলো করেছো তার জন্য কমপক্ষে তোমার 20 বছরের শাস্তি হবে। তখন ক্লোভিস পুলিশ অফিসারকে বলে আমি আমার কাজের জন্য অনেক অবৈধ ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করেছি এবং তুমি চাইলে আমি তোমাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারি। এ কথা শুনে পুলিশ অফিসার ভাবে ক্লোভিসকে ব্যবহার করে সে ওই অসৎ ব্যবসায়ীদেরকে ধরবে এবং চাকরিতে নিজের প্রমোশন করে নেবে। তবে এসব কথা যেহেতু পুলিশ স্টেশনে বসে আলোচনা করা যাবে না, তাই ওই পুলিশ অফিসার ক্লোভিসকে অন্য একটি বাড়িতে নিয়ে আসে এবং সেখানে বসে ক্লোভিস সেই অবৈধ ব্যবসায়ীকে ধরার প্ল্যান করে যার কাছে সে তার পেন্টিংগুলো বিক্রি করত। তবে পুলিশ অফিসার সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ক্লোভিস আবারও তার বোনের কাছে শেষবারের মতো সাহায্য চায়, কিন্তু সোনিয়া এবার কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন ক্লোভিস বলে এই কাজ করে আমি যত টাকা পাবো সেটা আমরা অর্ধেক ভাগাভাগি করে নেব। এরপর তারা দুজনে ওই ব্যবসায়ীকে ধরার জন্য প্ল্যান বানায়। তখন ক্লোভিস বলে আমি অনেক সুন্দর একটি পেন্টিং বানাবো এবং সেটা ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করার জন্য সোনিয়া দালাল হিসেবে যাবে, কারণ ওই ব্যবসায়ীর সঙ্গে এখন কোনো একটা বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। এরপর বেশ কয়েকদিন সময় নিয়ে ক্লোভিস একটি সুন্দর পেন্টিং বানায় আর এদিকে সোনিয়া ওই ব্যক্তির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে তাদের ডিল ফাইনাল করে। পরদিন সোনিয়া ক্লোভিসের আঁকা সেই পেন্টিংটি নিয়ে ওই ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্টের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। এদিকে ক্লোভিস দূর থেকে ওয়াকি টকিতে সোনিয়াকে বলে দিচ্ছিল কিভাবে তার সঙ্গে কথা বলতে হবে। মিশন সাকসেসফুল হওয়ার পর তারা দুজন আবারও বেশ আনন্দ করে, তবে প্ল্যান অনুযায়ী তার পুরো মিশন এখনো সাকসেস হয়নি।
তাই পরদিন একটি অনুষ্ঠানে চলে যায় যেখানে তার পেন্টিংগুলো বিক্রি করা হবে। অনুষ্ঠানে সেই অসৎ ব্যবসায়ী এবং তার অ্যাসিস্ট্যান্টও উপস্থিত ছিল। কিছুক্ষণের মধ্যেই তার সেই পেন্টিংটা বিক্রি করার জন্য উপস্থাপন করা হয়, আর প্রায় $3 মিলিয়ন বিনিময়ে ওই ব্যবসায়ীর অ্যাসিস্ট্যান্ট ছবিটা কিনে নেয়। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ওই অসৎ ব্যবসায়ী তার কালো টাকা সাদা করার জন্যই এই পেন্টিং কেনার নাটক করত। আর তখনই ওই অনুষ্ঠানের ভেতর ক্লোভিস এসে ওই পেন্টিংয়ের মতো দেখতে হুবহু আরেকটি পেন্টিং তুলে ধরে, আর সবাইকে উদ্দেশ্য করে বলে এই পেন্টিংগুলো সব নকল, আর এই ব্যবসায়ী একজন ঠকবাজ, আর তিনি এভাবে তার কালো টাকা সাদা করেন। পরিস্থিতি এমন দেখে সেখানকার পুরুষেরাও ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু ব্যবসায়ীর বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না থাকার কারণে সে ওইখান থেকে চলে যায়। আর নিজেদের প্ল্যান মোতাবেক ক্লোভিসের মিশন সাকসেস না হওয়ার কারণে পুলিশ তাকে আবারও গ্রেফতার করে নেয়। এরপর প্রায় 18 মাস অতিবাহিত হয়ে যায়, আর ওই দিন ক্লোভিস ছাড়া পায়। সে প্রচণ্ড খুশি ছিল, কারণ ব্রাজিলের আইনে তার 20 বছরের সাজা হওয়ার কথা থাকলেও সে মাত্র 18 মাসেই বেরিয়ে আসে। আর জেলখানার বাইরে তার বোন তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা দুজনে মিলে আর কোনো অপরাধে না জড়িয়ে একটি খাবারের দোকান দেয়, আর একে অপরকে কথা দেয় বাকিটা জীবন তার একটা পরিবার হয়ে থাকবে।